শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। পড়ছিলাম আমরা অভাগী স্বর্গ গল্পটি। তো গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি যে দিন শেষে আমাদের যে এই গল্প প্রধান চরিত্র অভাগী রয়েছে, অভাগী মারা গিয়েছে এবং অভাগীর কিন্তু একদম শুরু থেকে একটি ইচ্ছে ছিল, সেটি হচ্ছে তার মৃত্যুর পরে তার যে সব যাত্রা হবে, সব যাত্রা যাতে তুলনামূলক আড়ম্বরের সাথে পালন করা হয় এবং সে যাতে মৃত্যুর সময় তার স্বামীর পায়ের ধুলো পায় এবং মৃত্যুর পরবর্তীতে সে যাতে ছেলের হাতের মুখাগ্নি পায়। যদিও আমরা দেখেছি তার মৃত্যুর পরে অভাগী কিন্তু ঠিকই তার স্বামী রসিক দুলের পদধূলো পেয়েছিল। আজকের ক্লাসে আমরা জানবো অভাগীর মৃত্যুর পরবর্তী সময়তে আমাদের যে কাঙ্গালি রয়েছে, কাঙ্গালি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং কাঙ্গালি কি আদতে অভাগীকে মুখাগ্নি করতে পারে, সেই বিষয়টি মূলত আজকের ক্লাসের মাঝে আমরা জেনে ফেলবো। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। ঠিক আছে, অভাগীর কিন্তু একটি আশা ছিল যে তার মৃত্যুর পরে তাকে পোড়ানো হবে চিতাতে, অর্থাৎ তার শব দাহ করা হবে। তো শব দাহ করার জন্য অবশ্যই কাঠের প্রয়োজন হবে। যেহেতু অভাগীরা দরিদ্র, ঠিক সে জায়গা থেকে চন্দন কাঠ সহ বহুমূল্যের কাঠগুলো যেহেতু ব্যবস্থা করা যাবে না, ঠিক সেই জায়গা থেকে অভাগীর যে স্বামী রয়েছে রসিক, সে একটি বেল গাছ কুটির প্রাঙ্গণে ছিল, সেটিতে একটি কুড়াল নিয়ে এসে একটি ঘা দিয়েছে কি দেয়নি এমন একটি অবস্থায় হুট করে কোথা থেকে জানি জমিদারের দারোয়ানের আবির্ভাব ঘটে এবং সে সশব্দে একটি চর বসিয়ে দেয় আমাদের রসিকের গালে এবং কুড়াল কাছে নিয়ে বলে বা কুড়াল কেড়ে নিয়ে বলে, শালা এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? মানে এই জায়গা থেকে আদতে আমাদের যে জমিদার প্রথাটি ছিল, জমিদার প্রথায় জমিদারের যে দারোয়ানরা থাকে, দারোয়ানদের যে কি ধরনের মিশ্র অংশ ব্যবহার করতে হয় সেই বিষয়টি এই নির্দিষ্ট বাক্যের মাধ্যমে আদতে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর রসিক তার গালে হাত বুলাতে লাগলো এবং কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, এ তো আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোখা তুমি মারলে কেন? আসলে আমাদের যে কাঙ্গালি রয়েছে, কাঙ্গালির বয়স তো অনেক ছোট, সেটাই বুঝতে পারছিল না কেন তার বাবাকে মারা হয়েছে। কারণ সে দেখেছে এই গাছটি তার মা নিজের হাতে রোপণ করেছেন। ঠিক সেই জায়গা থেকে কাঙ্গালির মনে এই ধারণা হয়েছে এখানে তো আসলে তার বাবাকে মারা অনর্থক ছিল দারোয়ানদের, কারণ এই যে গাছটি, এই গাছটি তো দারোয়ানদের নয়। এরপরে হিন্দুস্তানি দারোয়ান তাহাকে একটি অশ্রাব্য গালি দিয়ে মারিতে গেল। অর্থাৎ এই যে দারোয়ানটি ছিল, দারোয়ানটি হিন্দুস্তানি বা ভারতবর্ষ থেকে এসেছে বা হিন্দু, সে হচ্ছে তাকে অশ্রাব্যটি গালি দিল। কিন্তু যেহেতু কাঙ্গালি তার মায়ের মৃতদেহকে স্পর্শ করে এসেছে, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। এই জায়গা থেকে তদানীন্তন সময় সমাজের একটি কুসংস্কারের দিক আমরা বুঝতে পারি যে তদানীন্তন সময় যদি কেউ মারা যেত এবং সে মৃত ব্যক্তিকে যে স্পর্শ করত, ওই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি স্পর্শ করতো না। তার কারণ ছিল তারা মনে করত যে ব্যক্তি মৃত ব্যক্তিকে স্পর্শ করে এসেছে সে অপবিত্র হয়ে গিয়েছে। এই ধারণা তদানীন্তন সময় বিদ্যমান ছিল সমাজে। এরপরে আমরা দেখি হাঁকাহাঁকিতে একটি ভিড় জমিয়া উঠিল, কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়া ভালো হয়নি। অর্থাৎ ঠিক ওখানে যখন কাঙ্গালি, হিন্দুস্তানি দারোয়ান এবং কাঙ্গালি বাবা রসিক দুলের মাঝে বাক বিতণ্ডা হচ্ছিল, সেখানে মোটামুটি চেঁচামেচির কারণে একটি ভিড় জমে ওঠে এবং গ্রামের অন্যান্য যে ব্যক্তিরা যারা অভাগীদের প্রতিবেশী ছিল, তারা কেউই অস্বীকার করলো না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটাটা ঠিক হয়নি। কিন্তু তার পাশাপাশি তারা আবার দারোয়ানজির হাত পায়ে পড়তে লাগলো এবং অনুগ্রহ করে বলল তিনি যদি একটি হুকুম দেন, কারণ অসুখের সময় যারাই কাঙ্গালির মাকে দেখতে এসেছিল তারা সবাই শুনেছে কাঙ্গালির মায়ের শেষ যে অভিলাষটি, সে সবার শেষে চেয়েছিল যাতে তাকে চিতায় পোড়ানো হয়, কাঙ্গালি তার মুখাগ্নি করে। এরপরে দেখতে পাই আমরা জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটি কাছারির ঘর আছে। অর্থাৎ জমিদারের দারোয়ানজি এখানে হস্তক্ষেপ করছেন, কিন্তু যিনি প্রধান জমিদার, এখানে আমরা সেই জমিদারের সম্পর্কে জানতে পারি। এই জমিদার আবার কাঙ্গালিদের গ্রামের লোক নয়, সেখানকার স্থানীয় নন। তার গ্রামে একটি কাছারি আছে এবং গোমস্তা অধর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিদের কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো, কাঙ্গালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একবারে কাছারি বাড়িতে উপস্থিত হলো এবং সে লোকের মুখে শুনেছিল পিয়াদারা ঘুষ লয়, তাহার নিশ্চয়ই বিশ্বাস হলো অতপর অসঙ্গত অত্যাচারের কথা কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না।
আদতে গোমস্তা অধর রায়ের যে কাছারি ঘরটি রয়েছে, মানে জমিদারের কাছারি ঘর, যেটির প্রধান হচ্ছেন গিয়ে গোমস্তা অধর রায়, সেই কাছারি ঘরে আমাদের কাঙ্গালি দৌড়ে ছুটে গেল। কাঙ্গালি শুনেছিল এই কাছারি ঘরে যারা পিয়াদাররা রয়েছে তারা যে কোনো কাজ করার জন্য ঘুষ নেয়। এ থেকে আমরা জানতে পারি তদানীন্তন সময়ও আমাদের সমাজে ঘুষ আদান প্রদানের প্রথাটি বিদ্যমান ছিল। কিন্তু আমাদের কাঙ্গালি, যে কিনা অত্যন্ত ছোট, সে ভেবেছিল এত বড় অসঙ্গত হচ্ছে বা এত বড় অন্যায় হচ্ছে তার সাথে, তাই আদতে কর্তাকে যদি সম্পূর্ণ বিষয়টি জানানো হয়ে থাকে তাহলে অবশ্যই কর্তা এর একটি প্রতিবিধান করবে। এরপরে আমরা বুঝতে পারি কাঙ্গালি আসলে তদানীন্তন সময়কার যেই পিয়াদারদের ব্যবস্থা বা পিয়াদাররা যে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, নিচু শ্রেণীর ব্যক্তিদের কোনো প্রকার তোয়াক্কা করে না, এই বিষয়টি সম্পর্কে আমাদের ছোট কাঙ্গালির কোনো অভিজ্ঞ ছিল না, কারণ সে বাংলাদেশের জমিদার ও তাহার যে কর্মচারী তাদেরকে চিনত না, তাদের আচার আচরণের ব্যাপারে সে জানতো না। এরপরে আমরা দেখি সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। উপরে উঠিয়া আসিয়াছিল বলতে যে আমাদের কাছারি ঘরটি ছিল, কাছারি ঘরের যে অফিস ঘর, সেখানে সে একদম উঠে এসেছিল। অধর রায়, যিনি কিনা সেই কাছারি ঘরের কর্তা, সেই মাত্র সান্ধ্যনিক যৎসামান্য জল যোগান্তে বাহিরে আসিয়াছিলেন এবং তিনি খুব বিস্মিত হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে পড়েন যে কে এত দ্রুত তার যে কাছারি ঘর রয়েছে কাছারি ঘরের ভেতরে চলে এসছে। তখন বালকটি বলে, আমি কাঙ্গালি। কাঙ্গালি তার নিজের পরিচয় দেয় এবং বলে, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। তখন আমাদের গোমস্তা অধর রায় বলে, বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি। এই জায়গাতে গোমস্তা অধর রায় রসিক গালি দেয়, কাঙ্গালিকে বলে যে তার বাবা নিশ্চয়ই খাজনা দেয়নি, এই জন্যই দারোয়ান তাকে মেরেছে। এরপর কাঙ্গালি বলল, না বাবু মশাই, বাবা গাছ কাটতে ছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে আর কান্না চাপিতে পারিল না। আদতে অত ছোট বয়সের একটি ছেলে, যার বয়স ছিল মাত্র 15 বছর, সে কিন্তু ওই সময়তে সবচেয়ে বেশি আবেগপ্রবণ অবস্থায় ছিল এবং তার বাবাকে যে অনর্থক মারা হয়েছে সেই বিষয়টি ভালো করে বলার আগেই মায়ের শোকে সে কান্না করে দিল। এরপরে এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং সে বলে, ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। তার মানে এখানে কাঙ্গালির যে আবেগটা, সে আবেগের কোনো গুরুত্ব নেই, বরং কাঙ্গালি মরা ছুঁয়ে এসেছে বা মৃতদেহ ছুঁয়ে এসেছে দেখে ওই যে এলাকাটা রয়েছে ওই এলাকাটা অশৌচ হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে তারা আদতে চিন্তা ভাবনা করছে। এরপর ধমক দিয়ে অধর বললেন, মা মরেছে তো নিচে নেমে দাঁড়া, মানে তার যে কাছারি ঘরটি রয়েছে কাছারি ঘর থেকে নিচে নেমে দাঁড়াতে বলছে। এরপর তিনি তার কাছারি ঘরের অন্যান্য কর্মচারীদের বলছেন, ওরে কে আছিস রে, খালি একটু গোবর জল ছড়িয়ে দে, কি জাতের ছেলে তুই। এইটি দিয়ে বোঝানো হচ্ছে যেহেতু আমাদের কাঙ্গালি মৃতদেহ ছুঁয়ে এসেছে, তার মানে সে ওই জায়গাটি অপবিত্র করে দিয়েছে এবং তাদের মতে বা হিন্দু সম্প্রদায়ের মতে গোবর জল যদি সেখানে দিয়ে দেওয়া হয় তাহলে সে জায়গাটি পবিত্র হয়ে উঠবে, কারণ গরুকে আমাদের হিন্দু সমাজে তাদের মা হিসাবে গণ্য করা হয়। তাই এখানে গোমস্তা অধর রায় গোবর জল ছড়িয়ে দিতে বলছে এবং ছড়িয়ে দিয়ে কাঙ্গালিকে জিজ্ঞেস করছে, কি জাতের ছেলে তুই, মানে সে কোন জাতের ছেলে। এরপরে কাঙ্গালি সভয় প্রাঙ্গণে নামিয়া দাঁড়িয়া কহিল, আমরা দুলে। অর্থাৎ কাঙ্গালি এই জায়গায় একটু ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে প্রাঙ্গণে চলে আসে বা কাছারি ঘরের উঠোনে চলে আসি, উঠোনে চলে এসে বলে, আমরা দুলে। অধর বলল, দুলে? দুলের মরার কাটতে কি হবে শুনি। মূলত সম্পূর্ণ গল্পে এই গল্পের লেখক এই জিনিসটি দেখাতে চেয়েছেন যে সমাজের প্রতিটি স্তরে নিচু শ্রেণীর যে লোকেরা রয়েছে তারা নানাভাবে শোষণের শিকার হয়ে থাকে, নানাভাবে বৈষম্যের শিকার হয়ে থাকে। একজন দূরের সম্প্রদায়ের এক ব্যক্তি মারা গিয়েছে, দূরের সম্প্রদায়ের এক ব্যক্তি মারা যাওয়া সত্ত্বেও হিন্দু ধর্মে যদিও দেওয়া আছে যে যেখানে যদি কেউ মারা যায় তাকে চিতায় আগুন দিয়ে পোড়ানো হয় বা শবদাহ করা হবে, কিন্তু সে যেহেতু নিচু জাতের একজন ব্যক্তি, তার জন্য তার মরার কাঠ বা যে মৃতদেহের জন্য কাঠের প্রয়োজন হয় বা মৃতদেহকে পোড়ানোর জন্য সে কাঠটুকু তাদেরকে দেওয়া হবে না, কারণ সে নিচু জাতের। এরপরে কাঙ্গালি বলল, মা যে আমাকে আগুন দিতে বলে গিয়েছে। এখানে কাঙ্গালির সম্পূর্ণরূপে অনভিজ্ঞতা প্রকাশ পেয়েছে, কারণ সে সমাজের এই ধরনের কুটিলতা সম্পর্কে জানতো না।
এবং মা তাকে বলেছে যে তাকে একটা আগুন দেওয়া হয়, কারণ ছেলের হাতের আগুন পেলে সে স্বর্গে যাবে। সে অভিলাষ, মায়ের সে অভিলাষ পূর্ণ করার জন্য কাঙ্গালি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে। এরপরে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মা যে সবাইকে বলে গেছে। কাঙ্গালি বুঝতে পারছে না কিভাবে সে গোমস্তা অধর রায়কে মানাবে, তাই গোমস্তা অধর রায়কে বলছে গ্রামের সকলেই সাক্ষী, গ্রামের সকলকে তুমি জিজ্ঞেস করো, তাহলে তুমি জানতে পারবে আমার মা যাবার আগে এই কথাটি বলে গিয়েছেন। এরপরে মায়ের কথা বলতে বলতে মায়ের সমস্ত অনুরোধ হচ্ছে আমাদের কাঙ্গালির মনে চলে আসে, এবং কাঙ্গালি তখন তীব্র কান্না পেতে থাকে, কিন্তু আদতে কাঙ্গালি মুখ ফুটে কাঁদতে পারে না। এরপরে আমরা দেখি অধর কহিলেন, মাকে পোড়াবিত গাছের দাম 5 টাকা আনগে পারবি। অর্থাৎ এখানে গাছের মূল্য হিসেবে, যে গাছটি কিনা কাঙ্গালিদের নিজেদেরই, সেটির মূল্য হিসেবে অধর বলছেন 5 টাকা দিতে। কিন্তু আমাদের যে কাঙ্গালির যে আর্থিক অবস্থা, সে আর্থিক অবস্থা কিন্তু 5 টাকা দেওয়ার মতো অবস্থায় নেই, কারণ কাঙ্গালি জানতো সেটি দেওয়া অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্য স্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঠিটি বিন্দির পিসি 1 টাকায় বাধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়া আছে, সে ঘাড় নাড়িল, বলিল না। এর আগে যখন কাঙ্গালির মায়ের জন্য ঔষধ কেনার প্রয়োজন হয়েছিল, কাঙ্গালি তার যে ভাত খাবার পিতলের কাঁসাটা ছিল বা থালাটি ছিল, যে বিন্দির পিসির কাছে 1 টাকা দিয়ে বন্ধক রেখেছিল, তাই সে জানে তার পক্ষে 1 টাকা জোগাড় করাই অনেক বড় একটি ব্যাপার ছিল, তার সেই জায়গা থেকে 5 টাকা জোগাড় করা আরো কষ্টের। তাই সে ঘাড় নাড়িয়া বলল যে তার পক্ষে 5 টাকা আনা সম্ভব না। এরপরে অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া বললেন, না তো মাকে নিয়ে নদীর চরে পুঁতে ফেলগে যা, কার বাবার গাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়, পাজি হতভাগা নচ্ছার। অর্থাৎ দিন শেষে আমাদের অধর রায় কোনো প্রকার সমাধান দিল না, বরং তার কাছে যে কাঙ্গালি এসেছিল বলল সে যাতে তার মাকে নদীর চড়ায় বা নদীর তীরে গিয়ে পুঁতে ফেলে, এবং কাঙ্গালির বাবা যে গাছে কুড়ুল দিয়েছে সেটি করা মোটেও উচিত হয়নি অধরের মতে। সেই বিষয়টি আমাদের কাঙ্গালিকে সে জানিয়ে দেয় এবং হতভাগা নচ্ছর বলে তাকে সেই জায়গা থেকে বের করে দেয়। এরপর কাঙ্গালি বলল, সে তো আমার উঠানের গাছ বাবু মশাই। কাঙ্গালি বারবার সে বাবুকে বোঝানোর চেষ্টা করছিলেন এই গাছটা আমার নিজের উঠানে, আমি কেন এটা ব্যবহার করতে পারবো না। কিন্তু দিন শেষে কাঙ্গালির কথা কেউই শোনে না, তাকে যে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এবং পরবর্তীতে জমিদারের কর্মচারীরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, যেটি আসলে শ্রুতি কটু গালি। এর পরবর্তীতে দেখা যায় কাঙ্গালি ধুলা ঝাড়িয়ে উঠিয়া দাঁড়ালো, এবং কাঙ্গালি বুঝতে পারছিল না কেন সে মার খেলো, তার কি অপরাধ ছিল। কাঙ্গালি কিছুতেই ভেবে পাইল না, এবং গোমস্তা নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না। হয়তো বা গোমস্তা হওয়ার জন্য এই ধরনের নৃশংস হতে হয়, অমানবিক হতে হয়, এই বিষয়টি কাঙ্গালির মাথায় তখন খোঁচা দেয়, এবং দিন শেষে গোমস্তার এই ধরনের নির্বিকার চিত্তের জন্যই হয়তো সে এই ধরনের চাকুরি পেয়েছে। এরপর আমাদের যে গোমস্তা আছেন, গোমস্তা পরেশ নামে এক ব্যক্তিকে ডাকলেন এবং বললেন, দেখো তো হয়ে এই বেটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। গোমস্তা এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে হয়তো কাঙ্গালির বাবার বা কাঙ্গালির পরিবারের খাজনা দেওয়া বাকি পড়েছে, এই জন্যই সে এমন করছে, কাঙ্গালিরা এমন করছে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই কাঙ্গালিকে ফাঁসিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছিল। তাই ফাঁসানোর জন্য আমাদের যে গোমস্তা অধর রায় আছে বলছে জাল টাল কিছু একটা কেড়ে এনে, অর্থাৎ কাঙ্গালিদের বাসায় যদি মাছ ধরার জাল থাকে তাহলে সেটি কেড়ে এনে যেন রেখে দেয়, যাতে তারা না পালিয়ে যেতে পারে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে মূলত আমরা এটি জানলাম, মায়ের মৃত্যুর পর কাঙ্গালি সম্পূর্ণ নিষ্ঠুর একটি পৃথিবী যখন সম্মুখীন হয় তখন তার কি কি বিষয় দেখতে হয়, এবং দিন শেষে সে এটিও বুঝতে পারলো যে আমাদের যে তৎকালীন সময় জমিদার প্রথা ছিল এবং জমিদার যে কর্মচারীরা ছিল তারা কতটি নৃশংস এবং অমানবিক। মূলত পুরো গল্প জুড়ে এটিই দেখানো হয়েছে তদানীন্তন সময়ে জমিদাররা কিভাবে নিচু শ্রেণীর মানুষদের শোষণ করতো এবং তাদের সুবিধা অসুবিধা কিছুই দেখতো না। ঠিক এই জায়গা থেকে আমাদের যে কাঙ্গালি রয়েছে, কাঙ্গালি নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতা নিজের চোখের সামনে দেখতে পায় তার মায়ের মৃত্যুর পর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই রহস্য ভেদ করতে পারবো আদতে অভাগীর
মুখাগ্নি আমাদের কাঙ্গালি করতে পেরেছিল কিনা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং অবশ্যই 10 মিনিট স্কুলের সাথে থাকবেন।